জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। এনবিআরে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনদের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত সহ মোট 4 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। শনিবার সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এই কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা। এ সময় কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে আসছে, তবুও তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরেই অনেকটা অচলাবস্থা এনবিআর অফিস। যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করে আমাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত না করে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছিলেন। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যবসায়ী নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিশেষত আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট সেবা বন্ধে ঘোষিত কর্মসূচি থেকে অবিলম্বে তাদেরকে সরিয়ে এনে উক্ত সেবার অব্যাহত প্রবাহ নিশ্চিত করা হোক। উত্তম কর তথা রাজস্ব নীতি প্রণয়ন ও প্রণীত নীতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রমকে আলাদাকরণ সংক্রান্ত তর্কিত অধ্যাদেশ সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনা পূর্বক স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক উত্তম চর্চা ও আমাদের জাতীয় বাস্তবতার আলোকে জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক আধুনিকায়নে অংশ হিসাবে পরস্পরের পরিপূরক করে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে বাস্তবায়ন করা হোক। জাতীয় রাজস্ব বোর্ড সহ ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল জাতীয় প্রতিষ্ঠানে হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, পণ্য সরবরাহ তথা সাপ্লাই চেইনের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য রেগুলেটরি ও ফ্যাসিলিটেটিং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ও সম্বন্ধিত উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনা পূর্বক অনতিবিলম্বে সংস্কার বা আধুনিকায়ন কর্মসূচি গ্রহণপূর্বক সময়াবদ্ধ পরিকল্পনায় বাস্তবায়ন করা হোক। উপরোক্ত উদ্দেশ্যে অর্থাৎ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সম্বন্ধিত উদ্যোগ নিতে সরকারের সর্বোচ্চ মহল হতে নির্দেশ দেওয়া হোক। আমরা মনে করি উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 1 জুলাই শহীদদের স্মরণে দোয়া, রংপুরে 16 জুলাই আবু সাইদ দিবস দোয়া মাহফিল, সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই মহাসমাবেশ, সবশেষে 6 থেকে 8 আগস্ট পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য
দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে। দুপুর 2টায় মহাসমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল 10টা থেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। দলের আমির ও চরমোনাই পীরের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 5 আগস্টের পর দলটির সবচেয়ে বড় শোডাউনে অংশ নিতে শুক্রবার দিবাগত রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশো যানবাহন ঢাকায় প্রবেশ করে। বিএনপি ব্যবসাকে রাজনীতিকরণ করবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে সিলেট বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলছি। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান। সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত, কারণ তাহলে সকলের জন্য সুবিধা। ঢাকা দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি ও উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা। দুপুরে ডিএনসিসি নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিক্সা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্য কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এই সময় ডিএনসিসি প্রশাসক বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিক্সা, আর 2 জুন থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে অনুমোদনহীন রিক্সা। চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। তিনি 3 চাকার রিক্সা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশাবাদী সংশ্লিষ্টরা। আর 2 সিটির যে 2টা অঞ্চলের কথা বলছিলাম, অঞ্চল 1 2 সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। চার্জিং পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, দেখি কিছু চার্জিং পয়েন্ট আমরা তৈরি করতে পারি কিনা। অনুমোদিত চার্জিং পয়েন্ট আমরা ডিসকাশনে কথা বলে কোনটা দিব সেটা আমরা এই মাঝখানে চক আউট করব। আমরা অগাস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো এবং আগস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রিস্ট্রিক্ট করব। জি, থ্যাংক ইউ। কাঁচা পাট, পাটের রোল ও পাটের সুতা সহ 9 ধরনের পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করল ভারত। এ নিয়ে ঢাকা থেকে পণ্য আমদানিতে গেল 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল নয়াদিল্লি। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এই তথ্য। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহে কোনো বিধিনিষেধ নেই। এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতের হয়ে নেপাল ও ভুটানে এই 9 ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় 16.5 কোটি টাকা, যার 99% এসেছে স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে।
মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 2 বাস যাত্রী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 16 জন। শুক্রবার ভোররাতে হাসারা হাইওয়েতে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামাদান এক্সপ্রেস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রথম ধাক্কাতেই বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও 2 জন, যাদের বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে সাবেক ইউপি সদস্য এবং তার ভাবিকে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত ইউপি সদস্যের স্ত্রী। শুক্রবার রাতে 11টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চর বালেশ্বর গ্রামের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য শহীদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়। এরই জেরে এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত 11টার দিকে তার বাবা শহীদুল বাড়ির সামনের পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদার সহ আরও 5-6 জন ধারালো অস্ত্র দিয়ে তার বাবার উপর হামলা করে। এ সময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলি বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহীদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজারে বালিয়াড়ি কেটে তৈরি করা কৃত্রিম খালটি ভরাট করা হয়েছে। শুক্রবার রাতে কলাতলি পয়েন্টের ডিভাইন ইকো রিসোর্টের পাশের খালটি ভরাটে তৎপর হয় জেলা প্রশাসন। এখন টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে প্রশাসনের উদ্যোগে ভরাট করা হয় কৃত্রিম খালটি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও এই এলাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো পাশের একটি ছড়ার মাধ্যমে। সেটি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের সামনে দিয়ে গিয়ে মিশত সাগরে। কিন্তু সম্প্রতি অতিথিদের চলাচলের সুবিধার্থে ছড়াটি বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেয় ক্যাফে কর্তৃপক্ষ। তখন থেকেই জমা পানির চাপে ডিভাইন ইকো রিসোর্টের সামনে ও পাশে তৈরি হয় গভীর ডোবা। এরপর সেই পানি নিষ্কাশনের জন্য বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরির অভিযোগ ওঠে এই 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি তোলার মাধ্যমে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তাই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, উদ্বেগজনক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হলেও আবার ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও মিথ্যা বলে আখ্যা দেন তিনি। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি চাইলে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক সুর বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আব্বাস আরাঘচি। এক এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এমন আচরণের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতার লাখো সমর্থকের মনে কষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মার্কিন দলের সঙ্গে আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষ দ্রুত চুক্তিটি চূড়ান্ত করার জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাচ্ছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।